নমস্কার, এনসিপি সাদা বাংলায় স্বাগত। আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর ছাত্র এবং দশম শ্রেণীর ছাত্রদের জন্য, এবং যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছে, টেট, তাদেরও কাজে লাগতে পারে বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামেও কাজে লাগতে পারে। তা আজকের বিষয় সমাস। গতানুগতিক পদ্ধতি নয়, সংজ্ঞা না পড়ে নতুন কৌশলে সহজেই শিখুন সমাস। আমরা সবাই সমাসের সংজ্ঞা পড়ি, তারপর সমাস নির্ণয় করতে যাই, যার ফলে আমাদের সমাস নির্ণয় করতে গিয়ে অনেক সমস্যা হয়। পরীক্ষার নবম নয়, অষ্টম এবং দশম শ্রেণীতে কখনো কখনো সংজ্ঞা পড়ে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সমাস যেভাবে আসে সেটা হলো সমাসবদ্ধ পদটি দিয়ে দেওয়া হয় এবং সেই পদটি থেকেই সমাস নির্ণয় করতে বলা হয়। ফলে এই সংজ্ঞা মুখস্থ করার পর ওই সমাসবদ্ধ পদটিকে নিয়ে সমাস নির্ণয় করতে আমাদের সমস্যা হয়। তাই আমি বলছি, দেখুন, আমি একটি নতুন কৌশল, এই কৌশলে আপনারা যদি সমাজ পড়েন বা সমাজ শেখেন, আশা করি আর সমাজ সম্পর্কে কোনো ভয় থাকবে না। চলুন দেখে নেওয়া যাক। সমাজ পড়তে গেলে প্রথমেই জানতে হবে সমাজ কাকে বলে। প্রথমেই বলে রাখি সমাজ কাকে বলে। তার সংজ্ঞাটা হলো সংক্ষেপে সুন্দর করে বলবার উদ্দেশ্যে পরস্পর অর্থযুক্ত দুটি বা তার বেশি পদকে একটি পদে পরিণত করার নাম সমাস। বেশ, এবং উদাহরণ কি দিয়েছি? মহারাজা, অনশন, অনাদি, চৌরাস্তা, পিতামাতা। এছাড়াও অনেক উদাহরণ আছে, আমি অল্প কয়েকটি উদাহরণ এনে দিয়েছি। আচ্ছা, এগুলো হলো সমাসের উদাহরণ। বেশ, এইগুলোই দেওয়া থাকে, এই মহারাজা, অনশন, অনাদি, চৌরাস্তা, পিতামাতা, এগুলোই দেওয়া থাকে। এগুলোকে আমাদের বলা হয় যে কোন সমাস নির্ণয় করো, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। আচ্ছা, আমি বললাম ব্যাসবাক্য সহ, তাহলে আমাদের ব্যাসবাক্যটাও কি জানতে হবে। তার আগে জানো সমস্ত পদ। একাধিক পদ মিলিত হয়ে যে পদ গঠিত হয় তাকে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ বলে। তাহলে একাধিক পদ মিলিত হচ্ছে যে পদ গঠিত হয় তাকে সমাসবদ্ধ বা সমস্ত পদ বলে। তাহলে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটাই আসলে থাকে পরীক্ষায়, যেটাকে ব্যাসবাক্যে পরিণত করে কোন সমাস চিহ্নিত করতে বলে, সেটা আমাদের করতে হয় পরীক্ষার খাতায়, সেটা চাকরির পরীক্ষা হোক বা ক্লাস বা শ্রেণীর পরীক্ষা হোক। উদাহরণ দিয়েছি মহারাজা, যেমন মহারাজা আছে, একে আমরা কি করব? সমস্ত পদ। মহান যে রাজা, এই মহান যে রাজা পদ নিয়ে গঠিত হয়েছে মহারাজা। মহারাজা হলো সমস্ত পদ, কারণ অনেকগুলো পদ মিলিত হয়ে মহান যে রাজা, এইগুলো মিলিত হয়ে তৈরি হয়েছে মহারাজা, অর্থাৎ এই মহারাজা হলো সমস্ত পদটি হলো মহারাজা। বেশ, এরপর ব্যাসবাক্য বলছিলাম। ব্যাসবাক্যটা কি? সমস্ত পদের বিশ্লেষণ করে সমাসের অর্থটি যে বাক্যাংশের দ্বারা ব্যাখ্যা করা হয় বা করে দেখানো হয় তাকে বিগ্রহ বাক্য বলে বা ব্যাসবাক্য বলে। অর্থাৎ সমস্ত সমাসবদ্ধ যে পদ বা সমস্ত পদ, এটা তো আমরা একত্রিত পাচ্ছি, কতগুলো পদে এক জায়গায় যখন মিলিত হয়ে থাকছে, সেটাকে যখন ভেঙে ভেঙে দেখানো হয় বা ব্যাখ্যা করে দেখানো হয়, সেটাকে বলা হয় ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। উদাহরণ সেই মহারাজাকেই আমি এনেছি। দেখো, মহারাজা এটা কি? এটা হচ্ছে সমস্ত পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে আমরা যদি ভাঙি বা ব্যাখ্যা করি বা বিগ্রহ বাক্যে নিয়ে আসি, কি আসবে? মহান যে রাজা, এই যে আমি এখানে দেখেছি মহান যে রাজা, এই অংশটিকে বলা হয় ব্যাস বাক্য। তো আমাদের এটা মনে রাখতে হবে, তাহলে কোনটাকে ব্যাস বাক্য বলছে, কোনটাকে সমস্ত পদ বলছে, আর সমাস কাকে বলে, এটা তো আমরা দেখলাম। আসি আমরা পরে সমস্যমান পদ। সমস্যমান পদ কি? সমাস বাক্যের, দুঃখিত, ব্যাস বাক্যের অন্তর্গত। এই যে ব্যাস বাক্যটা আমরা পড়লাম, এই ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদ আছে, তো সেই পদকে আমরা বলছি সমস্যমান পদ। কিরকম সেটা? উদাহরণ দিয়েছি, দেখো মহারাজা। মহারাজা দিয়েছি, আমার ছাত্ররা দেখতে পাচ্ছ মহারাজা, আমি এখানে হাইলাইট করে দেখাচ্ছি মহারাজা। মহান ও রাজা, এখানে মহান যে রাজা তিনি মহারাজা, এটা হবে ব্যাস বাক্য। কিন্তু মহান এবং রাজা দুটি পদ আমরা পাচ্ছি, এই এক একটি পদকেই আমরা বলছি সমস্যমান পদ, মানে ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদকে আমরা বলছি সমস্যমান পদ। অর্থাৎ এই যে ব্যাস বাক্যর আমি উদাহরণটা দিয়েছি, সংজ্ঞাটা দিয়েছি, তারপর ব্যাস বাক্যটা বলেছি এইটা ব্যাস বাক্য, মহান যে রাজা এটা ব্যাস বাক্য। এর মধ্যে মহান এবং এই রাজা, এই যে দুটো যে আলাদা আলাদা রয়েছে, রাজা এবং মহান, এখানে দেখিয়েছি মহান এবং রাজা, এটা হলো সমস্যমান পদ। নেক্সট,
পূর্বপদ পরপদ। বাক্যে ব্যাসবাক্যের প্রথম অংশের পদটি পূর্বপদ এবং ব্যাসবাক্যের শেষ অংশেরটি হলো পরপদ। ব্যাসবাক্য, আমরা আবার ব্যাসবাক্যের কাছে পয়েন্টারটাকে নিয়ে যাই। ব্যাসবাক্য বলেছিলাম এখানে কি ছিল, মহারাজা উদাহরণ ছিল সমাসবদ্ধ পদ। এটাকে ব্যাসবাক্যে ভাঙলে কি এসেছিল, মহান যে রাজা, এটা এসেছিল, তাই তো? তাহলে মহান যে রাজা, পূর্বপদ কোনটা হবে? নিশ্চিত মহান হবে, এটা আগে আছে, এইটা হলো পূর্বপদ, আর রাজা হলো পরপদ। বোঝা গেছে? আমি এখানেও উদাহরণ দিয়েছি পূর্বপদ ও পরপদের। সেই মহারাজা, মহান যে রাজা, এটা কি? এতক্ষণ সবাই বুঝতে পেরেছো? তোমরা উত্তর দাও। দেখো কি মহান যে রাজা, এটা কি হবে? ব্যাসবাক্য নাকি সমস্ত পদ না সমস্যমান পদ? বলো দেখি। হ্যাঁ, বুঝতে পেরেছো নিশ্চয়ই, মনে আছে এটা হলো সমস্ত পদ নয়। এই মহান যে রাজাটা হলো ব্যাসবাক্য, আর মহারাজাটা হলো সমস্ত পদ। মহারাজা হলো সমস্ত পদ, আবার বলছি মহারাজা হলো সমস্ত পদ, আর মহান যে রাজা, এই ব্যাখ্যা করে যেটা দেখানো হয়েছে সেটা হলো ব্যাসবাক্য। এই ব্যাসবাক্যের পূর্বে কে আছে? মহান। এই মহান হবে পূর্বপদ, এখানে মহান পূর্বপদ, আর রাজা আছে পরে, রাজা হচ্ছে পরপদ। এই পূর্বপদ, পরপদ, আর কয়েকটি কথা আমরা জানবো সমাসের মধ্যে, সেটি হলো মধ্যপদ এবং তৃতীয় পদ, যেটার কথা এখানে আমি বলছি না, এটা আমি পরে আবার বলবো। তাহলে আমরা মূলত সমাজ শিখতে গেলে আমাদেরকে এই কয়েকটা জিনিস যদি আমরা জানতে পারি, তাহলে আমরা সমাজ সম্পর্কে বেসিক বা সাধারণ যে ধারণা সমাজ সম্পর্কে যে ভীতি, সেটা চলে যাবে। এক, সমাস কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, ব্যাসবাক্য কাকে বলে, সমস্যমান পদ কাকে বলে, আর সমাসের মধ্যে পূর্বপদ আর পরপদ যদি চিনতে পারো, তাহলে মধ্যপদ তো নিশ্চিত চিনতে পারবে। মাঝখানে যে পদটি সেটা হবে, মাঝখানে যেটা থাকবে সেটা হবে মধ্যপদ। তাহলে পূর্বপদ আমরা চিনতে পারছি, পরপদ চিনছি, মাঝখানে যেটা থাকবে সেটা মধ্যপদ। আর কি, আর হচ্ছে তৃতীয় পদ। পূর্বপদ, মধ্যপদ, পরপদের পর যে পদটি থাকবে সেটা থাকবে নিশ্চিত, তাহলে হবে তৃতীয় পদ। যাই হোক, এবার আর আমরা মূল বিষয়ের দিকে চলে আসি, যে এবার আমরা পরীক্ষায় যেভাবে আসে সেই সমাসগুলোকে কিভাবে চিহ্নিত করব বা চিনব। চিনিবার উপায় বলে আমি লিখেছি। দেখো, আমাদের কাছে প্রথমে একটি নাম চলে এসেছে, সমাসের যে নাম সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। তারপরে কিছু উদাহরণ আছে, আমি পরে আসছি। তারপর বহুব্রী সমাস, তারপর উদাহরণ দেওয়া হয়েছে। তারপর কর্মধারয় সমাস, তারপর এসছে তৎপুরুষ সমাস, তার উদাহরণ আছে। তারপর দেগু সমাস, তারপর আসছে উদাহরণ, আবার দ্বন্দ্ব সমাস এবং তার উদাহরণ। বেশ, তাহলে আমরা এখানে 6টি সমাস দেখতে পাচ্ছি। আর সাধারণত কিন্তু সমাস 6টি, ওই জন্যই বলতো সমাস শিখতে 6 মাস লাগবে, কিন্তু এখন সমাস 9টি, বাকি 3টি কি পরে বলছি। তাহলে প্রথমে এই 6টি যদি আমরা চিনতে পারি সমাসের, তাহলে জানবে যে 70% সমাসের সব শেখা হয়ে গেছে, 70% অ্যাবভ জিনিস তোমার শেখা হয়ে গেছে। তাহলে সমাসের প্রথমে বলা হয়েছে অব্যয়ীভাব সমাস। এই অব্যয়ীভাব সমাস তোমরা লেখাটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এবং তার ব্র্যাকেটে লেখা আছে পূর্বপদে অব্যয়, পূর্বপদ প্রধান। আর এখানে লেখা আছে কয়েকটি উদাহরণ, যেগুলো শব্দের মতো মনে হচ্ছে, গড়মিল, অনুকূল, দুর্ভিক্ষ, উপনদী, এগুলো লেখা আছে শব্দই, কিন্তু এগুলো পদ। এই পদ মানে অনেকগুলি পদ মিলিত হয়ে এই পদগুলো তৈরি হয়েছে। তো এখানে কি হয়েছে, গড়মিল বা অনুকূল, দুর্ভিক্ষ, উপনদী, এ দেখো আমি এখানে ব্যাসবাক্য করেছি। গড় মিল, এটাকে হাইফেন দিয়ে বলেছি মিলের অভাব, অর্থাৎ মিল নেই যেখানে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পূর্বপদের অর্থ প্রধান, পূর্বপদকে মিল, মিলের অভাব, কি নেই, মিল নেই। এই অভাবটা কিসের না, মিলের অভাব, অর্থাৎ পূর্বপদের অর্থ প্রধান। ঠিক একই রকম অনুকূল, অনুকূলে কি হবে, কুলের সমীপে। আমরা যদি ব্যাসবাক্যে ভাঙি তাহলে হবে সেটা হচ্ছে কুলের সমীপে, অর্থাৎ কুল পূর্বপদ, কুলের অর্থই এখানে প্রধান। একই রকম দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব। এবং উপনদী, উপনদীর ক্ষেত্রে হচ্ছে নদীর সদৃশ্য অর্থাৎ বা সাদৃশ্য, তো নদীর মতো, অর্থাৎ নদী পূর্বপদ। তাহলে আমরা দেখছি অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে পূর্বপদে অব্যয় এবং পূর্বপদ প্রধান। তাহলে অব্যয় থাকছে এবং পূর্বপদ প্রধান হচ্ছে, তাহলে সেটা অব্যয়ীভাব সমাস। অর্থাৎ আমাদেরকে সমাসবদ্ধ পদ দেওয়া থাকবে, বা যে সমস্ত পদ বলি আমরা, সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ এখানে থাকবে। এইগুলোকে দেখে আমরা, এইগুলো যদি থাকে গড়মিল, অনুকূল, দুর্ভিক্ষ, উপনদী, তাকে আমাদের কি করতে হবে পরীক্ষার খাতায়? পরীক্ষার খাতায় যেটা করতে হবে, এটাকে ব্যাস বাক্যে আগে ভাঙতে হবে। ব্যাস বাক্য কি সেটা আমরা আগেই জেনেছি। তো ব্যাস বাক্যটা ভেঙে আমাদের লিখতে হবে। লিখলাম কি, ব্যাখ্যা করা আর কি। তাহলে কি, গড়মিল মানেটা আসলে কি, মিলের অভাব। অনুকূল হলে কি হবে, কুলের সমীপে। দুর্ভিক্ষ হলে কি হবে না, ভিক্ষার অভাব। আর উপনদী হলে কি হবে, নদীর সদৃশ্য বা সাদৃশ্য। এবার তার পরেরটা এসে বহুব্রী সমাস। বহুব্রী সমাসটা কি, এখানে বলা হয়েছে তৃতীয় পদ প্রধান, অর্থাৎ পূর্বপদ আমরা জানি ব্যাসবাক্য ভাঙার পর,
এবং পরপদ জানি, এই পূর্বপদ পরপদ কেউ প্রধান না হয়ে একেবারে তৃতীয় অন্য একটি পদ প্রধান হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো বহুব্রীহি সমাস। দেখো, যদি দশানন, ত্রিলোচন, নীলকণ্ঠ, পীতাম্বর লেখা থাকে আর বলা হয় ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো, তাহলে চোখ বন্ধ করে আগেকে ভাঙো। দশানন মানে এটা কি? এটাকে ভাঙলে কি বেরোবে? ব্যাসবাক্য করলে কি হবে? দশ আনন যাহার। দশ আনন যাহার মানে কার? যার 10টা হাত। 10টা হাত কার? আমরা কাকে 10টা হাত বলছি? 10টা মাথা। 10 আনন, আনন মানে মাথা। তাহলে 10 আনন মানে 10টা মাথা কার? না, রাবণের। তাহলে 10 আনন যাহার, পূর্বপদকে 10 আনন এবং 10 আর পরপদ আনন। কিন্তু দেখো এখানে পূর্বপদ পরপদ কাউকে না বুঝিয়ে 10কে বোঝাচ্ছে না, মাথাকেও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কাকে? যার আছে, অর্থাৎ রাবণকে। এই যে তৃতীয় পদ যখন প্রধান হচ্ছে তখন বলতে হবে সেটা বহুব্রীহি সমাস। ত্রিলোচনের ক্ষেত্রেও একই রকম, ত্রিলোচন যার বা যাহার। ত্রিলোচন যাহার মানে এখানে কাকে ইন্ডিকেট করা আছে? তিনটে চোখ যার। তিনটে চোখ যার কাকে বলছি আমরা? নিশ্চিতভাবে শিবকে বলছি। একই রকম নীলকণ্ঠ, নীল কণ্ঠ যার বা যাহার। তাহলে এটাকে আমরা ব্যাসবাক্যে ভাঙলে যেটা পাচ্ছি, নীল কণ্ঠ যাহার। না নীলকে প্রাধান্য দেওয়া হচ্ছে, না কণ্ঠকে। নীল কণ্ঠ যিনি ধারণ করেছিলেন সেটি হচ্ছে মহাদেব, সেই মহাদেবকে বোঝানো হচ্ছে। অর্থাৎ তৃতীয় পদ ব্যাসবাক্যের পূর্বপদও নয় আর পরপদও নয়, তৃতীয় পদ প্রধান হচ্ছে, অর্থাৎ এটা বহুব্রীহি সমাস হবে। বুঝতে পেরেছো? তাহলে অব্যয়ীভাব সমাসে কি দেখবো? পূর্বপদে অব্যয়, পূর্বপদ প্রধান। ব্যাসবাক্য করে আমরা দেখব যে পূর্বপদে কি আছে? পূর্বপদটি প্রধান হচ্ছে। আর এমনি বাক্য সমাসবদ্ধ পদে কি দেখব? না, পূর্বপদে অব্যয় আছে। সমাসবদ্ধ পদে থাকবে পূর্বপদে অব্যয়, আর ব্যাসবাক্য ভেঙে ফেললে সেখানে হবে পূর্বপদ প্রধান। এবার আসো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস পরপদ প্রধান বলা হয়েছে। উদাহরণ দেওয়া আছে আলু সিদ্ধ, হলুদ বাটা, জীবন তরী, ছায়া, তরু। এখানে একটি আমি দেখিয়েছি, সিদ্ধ যে আলু। আলু সিদ্ধকে যদি আমরা ব্যাসবাক্যে ভাঙি বা ব্যাসবাক্য করি তাহলে কি আসবে? সিদ্ধ যে আলু। তার মানে কি? আলুটার কথা বলা আছে। আলুটা কেমন? না, সিদ্ধ বা সিদ্ধ। অর্থাৎ আলুর গুরুত্ব এখানে বেশি, অর্থাৎ এই জন্য এটা পরপদ প্রধান। পরপদ প্রধান মানে কর্মধারয় সমাস। আবার বলছি, কোন সমাসে আমরা যদি ব্যাসবাক্যে গিয়ে দেখি যে পরপদের অর্থ প্রধান, তাহলে লিখবো আমরা কর্মধারয় সমাস। তারপরে কি আছে? না, তারপরে আছে হলুদ বাটা, মানে বাটা যে হলুদ। বাটা যে হলুদ মানে হলুদটা কেমন? গোটা না গুঁড়ো না বাটা? তাহলে বাটা যে হলুদ, তাহলে হলুদটা কেমন তার উপর নির্ভর করছে। তাহলে হলুদই মূল। এখানে আমরা ব্যাসবাক্য করলে পাচ্ছি বাটা যে হলুদ, অর্থাৎ হলুদের গুরুত্বটা বেশি, তাহলে হলুদ পদটি প্রধান, তাহলে এটা কর্মধারয় সমাস। একই রকম জীবন তরী। জীবন তরীর ক্ষেত্রে জীবন রূপ তরী। তাহলে কোনটা এখানে বলো দেখি, তোমরা বলো ছাত্ররা। জীবন তরী এর কোন পদ? পূর্বপদ না পরপদ প্রধান হচ্ছে? অবশ্যই পরপদ, কারণ জীবন রূপ তরী, তরীটাই মূল। জীবন রূপ তরীটা রূপক কর্মধারায়। এই রূপক কথাটি বললাম বলে বলছি, পরে আমরা দেখাবো যে এই সমাসগুলোর কিন্তু আবার কয়েকটি ভাগ আছে। আবার এই 6টি যে সমাস আছে তার আবার বেশ কয়েকটি ভাগ আছে, সেটা পরে আলোচনা করব। এবং ছায়াতরু। ছায়াতরু এটাকে যদি আমরা ব্যাসবাক্যে ভাঙি, বলো দেখি চট করে কি হতে পারে? পেরে গেছো নিশ্চয়ই। ছায়া প্রদানকারী তরু। এই ছায়া প্রদানকারী তরু আমি বলছিলাম মধ্যপদলোপী, মানে মাঝখানের পদটি লোপ পাচ্ছে। এটি হলো কর্মধারয় সমাস। কারণটা কি? না, তরু হচ্ছে আমাদের পরপদ। এই পরপদ ব্যাসবাক্যে ছায়া প্রদানকারী তরু লিখছি, অর্থাৎ এখানে মূল কে? তরু বা বৃক্ষ। তাহলে এই বৃক্ষ বা তরু হচ্ছে মূল, সেজন্য এটি পরপদ প্রধান ব্যাসবাক্যে। ব্যাসবাক্যে যদি পরপদ প্রধান হয় ব্যাসবাক্য করার পর, তাহলে সেটাকে আমরা বলবো কর্মধারয় সমাস। এবার আসো তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। স্যার এক্ষুনি তো বললেন কর্মধারয় সমাস পরপদ প্রধান, তাহলে এটা ওখানেও তো তৎপুরুষে পরপদ প্রধান, তাহলে চিনব কি করে? দেখো তারপরে আরেকটি ব্র্যাকেট দিয়ে লেখা আছে পূর্ব পদে বিভক্তি। পরপদ প্রধান হবে কিন্তু পূর্ব পদে বিভক্তি থাকবে, এবং সেটা যখন সমাসবদ্ধ পদ হবে তখন বিভক্তি লুপ্ত পাবে। অর্থাৎ আমরা যদি ব্যাসবাক্যে ভাঙি, এই যেমন গাছ পাকা, এটাকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে কি হবে? গাছে পাকা। গাছে পাকার এটাকে যদি সমাসবদ্ধ পদ করি তখন কি হবে? গাছ পাকা। তার মানে এ বিভক্তিটি লুপ্ত পাচ্ছে, অর্থাৎ এটি তৎপুরুষ সমাস। তারপর আছে গোঁজা মিল। গোঁজা মিল আছে, তাহলে গোঁজা দ্বারা মিল। গোঁজা দ্বারা মিল, এটাও আমরা তৎপুরুষ সমাস বলবো। কারণ কি? না, এর মিলটা কেমন? গোঁজা মিল। অর্থাৎ গোঁজা মিল
এর পরপদ প্রধান, কিন্তু এই যে দ্বারা শব্দটি কিন্তু এখানে লুপ্ত হচ্ছে। দ্বারা শব্দটি, এটা পরম তৎপুরুষ, তাহলে এখানে দ্বারা শব্দটি লুপ্ত হয়ে যাচ্ছে, তাই সুতরাং তৎপুরুষ সমাস এক্ষেত্রে। এবার আসছে সাহিত্য প্রীতি। সাহিত্য প্রীতি, সাহিত্য প্রীতি, সাহিত্য প্রীতিটাকে ব্যাস বাক্য করলে কি হবে? সাহিত্য প্রীতিটাকে ব্যাস বাক্য করলে হবে সাহিত্য প্রীতি। তার মানে কি, এখানে এ বিভক্তি লুপ্ত হচ্ছে, সাহিত্যে প্রীতি, অর্থাৎ ব্যাস বাক্য করলে হচ্ছে সাহিত্য প্রীতি। এবং এর ফলে কি দেখাচ্ছে দেখো, ব্যাস বাক্যে এই ব্যাস বাক্য করা হচ্ছে সাহিত্য প্রীতি, অর্থাৎ পূর্ব পদে কি আছে? পূর্ব পদে বিভক্তি আছে। ব্যাস বাক্য করলে পূর্ব পদে যদি বিভক্তি থাকে আর পরপদ যদি প্রধান হয়, তাহলে চোখ বন্ধ করে তৎপুরুষ সমাস লিখে যাও। আবার বলছি, তৎপুরুষ সমাস পূর্বপদ প্রধান, দুঃখিত, পরপদ প্রধান এবং পূর্ব পদে বিভক্তি কোথায় থাকবে? ব্যাস বাক্যে। কিন্তু ব্যাস বাক্য করতে হবে। এই যে গাছ পাকা, গোজামিল, সাহিত্যপ্রীতি, এটা যখন আমাদেরকে সমাস নির্ণয় করতে দেবে, বলবে এটা কোন সমাস, ব্যাস বাক্য সহ লিখো, তখন আমাদের কি করতে হবে? এটাকে ব্যাস বাক্যে নিয়ে যেতে হবে। তাহলে গাছ পাকাটাকে আমরা কি বলি? গাছে যে পাকা, তাহলে গাছে পাকা, তাহলে এ বিভক্তি এসেছে। এই বিভক্তিটাকে যখন থাকছে পূর্ব পদে বিভক্তি এবং পরে এই পাকাটা মূল বোঝানো হচ্ছে, সেজন্য এটা তৎপুরুষ সমাস। একই রকম গোজামিল এবং সাহিত্যপ্রীতি, অর্থাৎ তৎপুরুষ সমাস হবে সেটা যার ব্যাস বাক্যে পরপদ প্রধান হবে এবং পূর্ব পদে বিভক্তি থাকবে। আর এই ব্যাস বাক্যকে যদি আমরা সমাসবদ্ধ পদে নিয়ে যাই, তখন দেখব বিভক্তি লুপ্ত হচ্ছে, পূর্ব পদের বিভক্তি লুপ্ত হচ্ছে। এবার আসো দ্বিগু সমাস। দ্বিগু সমাসে কি আছে? দ্বিগু সমাসে পরপদ প্রধান, মুশকিল করে দিল। কর্মধারয় সমাসে পরপদ প্রধান, তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা বুঝলাম যে তার পূর্ব পদে বিভক্তি থাকবে, কোথায় না? ব্যাস বাক্যে। কিন্তু দ্বিগু সমাসে কি হবে? দ্বিগু সমাসে তো পরপদ প্রধান। হ্যাঁ, দ্বিগু সমাসেও পরপদ প্রধান। কিন্তু এখানে আরেকটি মজার বিষয় হলো, এখানে মনে রাখতে হবে, শুধু এই কথাটা মনে রাখবে যে সংখ্যাবাচক বিশেষণ থাকবে। সংখ্যাবাচক বিশেষণ যদি থাকে তাহলে দ্বিগু সমাস। পরপদ প্রধান, ব্যাস বাক্য করব, পরপদ প্রধান হবে, কিন্তু একটি সংখ্যাবাচক বিশেষণ থাকবে। উদাহরণ দেওয়া আছে দেখো, 16 কলা, নবরত্ন, তে মাথা, 5 ফোড়ন, মানে এগুলো সংখ্যাবাচক। এই যে শুরুতেই দেখো, নবরত্ন মানে 9, তে মাথা মানে 3, 5 একটি সংখ্যা এবং 16, 5 ফোড়ন, আমি এখানে উদাহরণ দিয়ে দেখাচ্ছি, 5 ফোড়নের সমাহার। এখানে যা হবে সমাহার দিয়ে ব্যাস বাক্যগুলো সাধারণত হয়। অর্থাৎ এখানে দেখো 5 ফোড়নের সমাহার, মানে ফোড়নটা ক রকমের? 5 রকমের। এই ফোড়নটাকেই মূলত এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে, 5 রকমের ফোড়ন আছে, তাই ফোড়নটা এখানে পরপদ প্রধান হচ্ছে। আর কি থাকছে? সংখ্যাবাচক বিশেষণ কি থাকছে? 5। অর্থাৎ পরপদ প্রধান সংখ্যাবাচক বিশেষণ থাকবে, সেটা হবে দ্বিগু সমাস। তাহলে তিনটে সমাস আছে যার পরপদ প্রধান। একটা শুধু পরপদ প্রধান হবে, সেটা কর্মধারয় সমাস, যেখানে পূর্ব পদে বিভক্তি থাকবে না ব্যাস বাক্যে। কিন্তু আবার বলছি, তৎপুরুষ সমাসে কি হবে? তৎপুরুষ সমাসে পরপদ প্রধান হবে, কিন্তু ব্যাস বাক্য যেটা করবো তার পূর্ব পদে বিভক্তি থাকবে। দ্বিগু সমাসে কি হবে? পরপদ প্রধান হবে, কিন্তু সংখ্যাবাচক বিশেষণ থাকবে। পরপদ প্রধান, সংখ্যাবাচক বিশেষণ, দ্বিগু সমাস। এবার এসো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান। এটা খুবই সহজ, উভয় পদ প্রধান। দেখো, পিতামাতা বাড়িতে নেই, পিতা ও মাতা যদি ভাঙি আমরা, মানে ব্যাস বাক্য করি, তাহলে হবে পিতা ও মাতা। মশামাছির উপদ্রব বেড়েছে। কার বেড়েছে? মশার না মাছির? দুটোরই বেড়েছে, অর্থাৎ দুটি পদই প্রধান। ভাই বোন খুব মিলেমিশে থাকে। কে মিলেমিশে থাকে? ভাই না বোন? দুজনেই। সোনার উপর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেখো, কার দাম বৃদ্ধি পাচ্ছে? সোনার না রূপার? দুটোরই। অর্থাৎ যখন দুটি পদই প্রধান হবে তখন হচ্ছে দ্বন্দ্ব সমাস। এর ব্যাস বাক্য কিরকম হয়? সোনা ও রূপা, ভাই ও বোন, মশা ও মাছি, পিতা ও মাতা। অর্থাৎ আমাদের এই 6টি মূল যে সমাস থাকে, সেই সমাসগুলো আমরা সহজেই চিনতে পারছি। তাহলে প্রথম থেকে আরেকবার বলে আমি নেক্সট পার্টে যাব, যে অব্যয়ীভাব সমাস কাকে বলবো। আমরা তো প্রথমে সমাসবদ্ধ পদগুলোকে দেখতে পাবো। পদ দেখতে পেলে কি করব? দেখো, তাকে আমরা ব্যাস বাক্যে ভাঙবো। দেখো, গড় মিল, একে যদি ভাঙি আমরা কি করব? মিলের অভাব হবে। অনুকূল কি হবে? অনুকূল ভাঙলে কি হবে? আগেই বলেছিলাম, কুলের সমীপে। অন্যদিকে দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব। যাই হোক, এইগুলোকে আমরা ব্যাস বাক্যে ভাঙবো। ভেঙে দেখবো পূর্ব পদে অব্যয় থাকবে কখন? সমাসবদ্ধ পদ যখন থাকছে, গড়মিল, অনুকূল, দুর্ভিক্ষ, উপনদী। দেখো এখানে এই যে উপনদী, দুর্ভিক্ষ, এগুলোতে পূর্ব পদে অব্যয় আছে। আর পরপদ প্রধান হচ্ছে, দুঃখিত, পূর্বপদ প্রধান হচ্ছে কখন?
যখন সেটাকে আমরা ব্যাস বাক্যে ভাঙছি। তাহলে ব্যাস বাক্যে ভাঙলে পূর্বপদ প্রধান, এবং সমাসবদ্ধ পদ করলে আমরা দেখতে পারবো যে পূর্বপদে অব্যয় আছে। অর্থাৎ একটাই তো সমাস আছে যেটা হচ্ছে পূর্বপদ প্রধান, সেটা হলো অব্যয়ীভাব। এটাই মনে রাখো, পূর্বপদ প্রধান, অব্যয় আছে, অব্যয়ীভাব সমাস। বহুব্রী সমাস কোনটি? না প্রথম পূর্বপদ, পরপদ, কোন পদ বা মধ্যপদ এই পদের অর্থ প্রকাশ পাবে না। ব্যাসবাক্য যখন আমরা করছি বা সমাসবদ্ধ পদ করছি, তখন আমরা দেখব যে সেটা হবে বহুব্রী সমাস। অর্থাৎ বহু মানে কি অন্য, বহু অন্য রকম অর্থ প্রকাশ করছে, আলাদা অর্থ, পৃথক অর্থ। দশানন 10 আর আনন 10টা মাথা, কিন্তু সেটা না হয়ে অন্য একজন রাবণকে চিহ্নিত করছে। অর্থাৎ তৃতীয় পদ, পূর্বপদ পরপদ আমরা আগে বলেছি, অর্থাৎ পূর্বপদ পরপদ প্রধান যদি না হয়, তৃতীয় পদ প্রধান হয় বা আলাদা একটি পদ প্রধান হচ্ছে, সেটা বহুব্রী। আর পরপদ প্রধান হলে হবে কর্মধারয় সমাস, আর পরপদ প্রধান কিন্তু পূর্বপদে বিভক্তি, তাহলে হবে তৎপুরুষ সমাস। পরপদ প্রধান, পূর্বপদে বিভক্তি, তৎপুরুষ সমাস। পরপদ প্রধান কর্মধারয় সমাস, পরপদ প্রধান পূর্বপদে বিভক্তি, তৎপুরুষ সমাস। পরপদ প্রধান কিন্তু সংখ্যাবাচক বিশেষণ থাকবে, তাহলে দ্বিগু সমাস। দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান। তাহলে বোঝাতে পারলাম, একটি পদ আছে ব্যাসবাক্যে, আমরা দেখব পূর্বপদ প্রধান অব্যয়ীভাব, তৃতীয় পদ প্রধান বহুব্রীহি, কর্মধারয় সময় পরপদ প্রধান হলে কর্মধারয়। তৎপুরুষ সমাসে কি হবে? পরপদ প্রধান কিন্তু পূর্বপদে বিভক্তি থাকবে ব্যাসবাক্যে। দ্বিগু সমাসে পরপদ প্রধান হবে কিন্তু সংখ্যাবাচক বিশেষণ থাকবে। দ্বন্দ্ব সমাসে কি হবে? উভয় পদ প্রধান হবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার আর যে বলছিলাম বাকি তিনটে সমাস আছে, সেই সমাসগুলোর সংজ্ঞা দিয়েছি। নিত্য সমাস, যে সমাসের ব্যাসবাক্য হয় না অথবা যে সমাসের ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে। উদাহরণ দিয়ে দিয়েছি, ভাষান্তর, অন্য ভাষা, দিনান্তর, অন্য দিন, নামমাত্র, কেবল নাম, এগুলো আমরা করে দিয়েছি উদাহরণ সহ, এবং ব্যাসবাক্য করে দিয়েছি। এর অলোপ বা অলুক সমাস, যে সমাসের সমস্ত পদে পূর্ব পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুপ বা অলোক সমাস বলে। উদাহরণ দিচ্ছি, তেলে ভাজা, টাকার কুমির, ভাতের হাঁড়ি, গায়ে হলুদ, এগুলো কিন্তু পূর্ব পদের বিভক্তি লোপ পায় না। এগুলো যখন আমরা ব্যাসবাক্য করছি তখন এর পূর্ব পদের বিভক্তি লোপ পায় না বলে এগুলো অলোপ সমাস বলছি। আরেকটি সমাস আছে বাক্যশ্রী সমাস, বাক্যের মতো অর্থ প্রকাশ করে এমন সমাসকে বলা যেতে পারে। যে সমাসের বা বলা যায়, আমি এখানে বলা একটু গন্ডগোল হয়ে গেছে লেখাটা, একটু ভালো করে দেখে নিই আরেকবার। বাক্যশ্রী সমাস কাকে বলছে না? বাক্যের অর্থ প্রকাশ করে এমন সমাসকে, বা বলা যেতে পারে যে সমাসে সমাসবদ্ধ পদটি বাক্যের মতো গঠন ও অর্থ প্রকাশ করে, তাকে বাক্যশ্রী সমাস বলে। সেটা মনে রাখো, যে সমাসে সমাসবদ্ধ পদটি বাক্যের মতো গঠন এবং অর্থ প্রকাশ করে, তাকে বাক্যশ্রী সমাস বলে। উদাহরণটা দেখলে ভালো করে বুঝতে পারবে। বসে আঁকো প্রতিযোগিতা, দেখো একটি সমাসবদ্ধ পদ কিন্তু বাক্যের মতো লাগছে। অন্ন চাই প্রাণ চাই, একটি সমাসবদ্ধ পদ কিন্তু বাক্যের মতো লাগছে। রক্তদান শিবির, প্রাণ কেড়ে নেওয়া হাসি, সবুজ বাঁচাও কমিটি, এই সমস্ত কিছু দেখে এগুলো কিন্তু সমাসবদ্ধ পদ, কিন্তু এগুলোকে দেখে আমাদের কি মনে হচ্ছে? বাক্যের মতো, গঠনটাও বাক্যের মতো, তাই একে বলা হচ্ছে বাক্যশ্রয়ী সমাস। তাহলে আমাদের মোট 9টি সমাসের আলোচনা হলো, এবং 9টি সমাস কি করে চিনতে পারবো সেটাও ওখানে দেখানো হলো। এবার আসছি, আর কয়েকটি কথা, গুরুত্বপূর্ণ কথা আমাদের বলতেই হবে। এছাড়াও লেখা হয়ে গেছে এখানটা, এটা হওয়া উচিত ছিল এছাড়াও, এটা এখানে বানানটি একটু ভুল হয়ে আছে। এছাড়াও কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রী সমাস ও দ্বন্দ্ব সমাসের বেশ কিছু ভাগ বা শ্রেণী আছে, যেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। কি কি আছে? এছাড়াও হয়েছে, এটা আবার বলছি, এটা ডয়বিন্দু র হতো, এটা র হয়ে গেছে। এছাড়াও কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রী সমাস ও দ্বন্দ্ব সমাসের বেশ কিছু ভাগ বা শ্রেণী আছে। সেগুলিকে কি করে চিনবো সেটি যদি জানতে চান বা জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে নিশ্চিত আমি সহজ করে বাকি পার্টগুলো কি করে চেনা যায় বা এই সমাজগুলো কি করে সহজে চিহ্নিত করে লিখতে পারবো, সেটা নিয়ে একটি ভিডিও আনা অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। শেষ করার আগে আরেকবার বলি যে কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রী এবং দ্বন্দ্ব সমাসের কিন্তু আরো কিছু ভাগ আছে, কিন্তু মূলত যদি আমরা সমাসটাকে চিহ্নিত করতে পারি, তাহলেই সমাসের 90% কাজ শেষ। 90% কাজ শেষ কখন? না 9টি সমাস আমি যদি দেখা মাত্রই, মানে সমাসবদ্ধ পদটি দেখা মাত্রই চিহ্নিত করতে পারি যে এটি কোন সমাসের মধ্যে পড়ছে, তাহলেই সমাসের 90% কাজ শেষ।
আর সেটা কি ব্যাস বাক্য কিভাবে ভাঙতে হয় সেটাও দেখিয়েছি। পরবর্তী ভিডিওতে যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে বা কমেন্ট করবেন, তাহলে আমি আবার এই কর্মধারায় তৎপুরুষ এবং বহুব্রী সমাস ও দ্বন্দ্ব সমাসের যে ভাগগুলো আছে সে বা শ্রেণীগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও করার অবশ্যই চেষ্টা করব। আর একবার সকলকে নমস্কার ও ধন্যবাদ।